আমরা যখন প্রথম রান্না করি তখন কিন্তু আমাদের মনের মধ্যে অনেক রকমের ফিলিংস কাজ করে আর অনেকটা ভয় থাকে যে রান্নাটার টেস্ট কেমন হবে। সবার মুখের টেস্ট তো আর বলা যায় না, এক একজনের কাছে এক এক রকম লাগবে। আর এই ভয় নিয়ে কিন্তু আমরা অবশেষে রান্নাটা শেষ করি। এত সুন্দর রান্নাটা শেষ করলে কি হবে, মনের মধ্যে তো একটা ভয় থেকেই যায় যে খাওয়ার টেবিলে যাদেরকে খেতে দেওয়া হবে তারা না জানে কি বলে রান্নাটা খেয়ে। যাই হোক, আজকের রান্নাটা ছিল হচ্ছে মেহমানদের জন্য। আর এই ভিডিওটা ছিল আজ থেকে আরো কয়েক মাস আগে, মানে 2 মাস আগে। এই দিন আমার খালামণি আমাদের বাড়িতে বেড়াতে আসে, কিন্তু আম্মু অনেক পরিমাণের অসুস্থ থাকার কারণে আর রান্না বান্নাটা করতে পারেনি। সব রকমের রান্নাই আস্তে আস্তে আমার থেকে করতে হয়েছিল। খালামণির জন্য তেমন কিছুই রান্না করা হয়নি, যেহেতু খালামণি অনেক পরিমাণে লেটে এসেছিল, প্রায় 12টা বেজে গেছিল খালামণি এসেছে। এখন দেখে আসি খালামণির জন্য আজকে কি কি রান্না হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সঞ্জিদা হামিদ ব্লগে সবাইকে স্বাগতম। আমি তো খালামণিকে দেখে প্রথমে ফ্রিজের সামনে গিয়ে ফ্রিজটা খুলে মুরগির মাংস নামিয়ে নিলাম আর এগুলোকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর চলে গেলাম কাটাকাটি করতে। আর এখানে প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ, এগুলোকে সুন্দর করে কুচি করে নিব। এখন আমি পেঁয়াজ কুটাটা কিন্তু আমার জন্য অনেক পরিমাণের একটা কষ্টের কাজ, কারণ আমি যখনই পেঁয়াজ কুটতে যাই আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ে। এই সময়টাতে যদি কেউ আমাকে এসে দেখে ফেলে তখন তো আরো মুশকিল। মানুষ তো মনে করবে আমাকে একদম পিটিয়ে লাশ বানিয়ে ফেলেছে, যার কারণে আমার চোখ থেকে এরকম ভাবে পানি পড়ে। শুধু চোখ দিয়ে পানি পড়ে না, আমার চোখকে কান্না করতে করতে দেখে আমার নাকও কান্না করে দেয়, মানে নাক দিয়েও পানি পড়া শুরু হয়ে যায়। যাই হোক, আম্মু যেহেতু অসুস্থ, কাজ তো করতে হবে, সেটাও আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে, তাই জন্য কষ্ট করে হলেও আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে ছিঁড়ে নিচ্ছিলাম। যদি একেবারে ঝাঁঝ নাও থাকে, কিন্তু আমার চোখ তো মানে না, আমার চোখ তো কান্না করবেই, কারণ চোখের মধ্যে অনেক পরিমাণের পানি জমে গিয়েছে, তাই চোখের থেকে অজরে পানি পড়তে থাকে। অনেক পরিমাণের কান্নাকাটি শেষ করে আমি এখন পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। আর এই সময় ক্যামেরাটা ধরতেও অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু ক্যামেরাটা আমার কাছেই ছিল। অনেক পরিমাণের কষ্ট করে ক্যামেরাটা ধরে এরপরে পেঁয়াজগুলোকে কুচি করছিলাম। ফ্যানের অনেক পরিমাণের বাতাসের কারণে আমার ভয়েসগুলো কিন্তু খারাপ হতে পারে। যাই হোক, ওগুলো কিন্তু অবশ্যই স্কিপ করবেন। পেঁয়াজ কাটতে কাটতে ভাবছিলাম যে আমার আম্মু এতটা অসুস্থ, তাই আমার খালামণি আমার আম্মুকে দেখতে এসেছে, তাও আবার আমার কষ্ট হয়ে গিয়েছে একলা একলা একা হাতে সব কাজ করতে। আর ওইদিকে আমার আম্মু আর খালামণি একা একা গল্প করছে, আমি এখানে একা একা কাজ করছি। যাই হোক, জিনিসটা অনেক বেশি কষ্টকর ছিল, কিন্তু কি আর করার, কাজ তো করতেই হবে, যেহেতু বাড়িতে মেহমান এসেছে বলে কথা, তাদের তো ভালো মন্দ খাওয়াতে হবেই। এদিকে পেঁয়াজ কাটার আগে আমি এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর ডিমের পানিতেও বলক চলে এসেছে। এখন ডিমগুলোকে একটুখানি নেড়ে চেড়ে দিব, এরপর ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মেহমান তো এসেছে হঠাৎ, কিন্তু আমার কাজটা তো আর আস্তে আস্তে করা যাবে না, 2 হাতে যেভাবেই পারি তাড়াহুড়া করে কাজগুলো করতে হবে। চুলাও যেহেতু একটা। যাই হোক, এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটা ডেকচি বসিয়ে দিলাম আর ওইখানে দিয়ে দিলাম তেল। আর আপনারা তো বুঝতেই পারছেন যে আমি এখন কি রান্না করব। এখন এখানে দিয়ে দিচ্ছি যে আমি যে কান্নাকাটি করে অনেক কষ্ট করে যেই পেঁয়াজগুলো আমি কুচি কুচি করেছিলাম, ওগুলো সবগুলো এখানে দিয়ে দিলাম। এখন যে আমাকে পেঁয়াজগুলো কান্না করিয়েছে, এখন আমিও তাদের একটু ভাজাভাজি করব। আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক পরিমাণের কান্না করিয়েছে, এখন এগুলোকে একদম ভেজে ভেজে মেরে টেরে একেবারে লাল করে ফেলবো। তারা তো আর বুঝে না মানুষকে কান্না করানো কি এত সহজ, তাও আবার আমাকে। এখন তো এগুলোর অবস্থা একেবারে খারাপ করে ফেলবো। এসেছিল আমাকে কান্না করতে, কত বড় সাহস তাদের। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা করছিলাম, এরপর এখানে দিয়ে দিব হচ্ছে মশলা। এখানে আমি মশলা নিয়ে চলে এলাম। এখানে ছিল তেজপাতা, দারুচিনি, এলাচ, আর ছিল একটা স্টার মশলা। সবকিছু একটা প্লেটে পরিমাণ মতো আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে ঢেলে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে আর একটা বড় এলাচও ছিল। আপনারা তো বাসায় অবশ্যই মুরগির মাংস রান্না করেন, তাও আবার আমার চেয়েও বেশি মজা হতে পারে, কিন্তু আমি যেহেতু প্রথম রান্না করছি তাই চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা নতুন নতুন রান্না শিখছে, এখনো মুরগির মাংস রান্না করতে পারে না, আমার ভিডিওটা কিন্তু তাদেরই জন্য। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা কিন্তু এটা পেঁয়াজের সঙ্গেও দিতে পারেন, আমি কিন্তু এখানে গোটা মশলার সঙ্গে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে লং এলাচি আলাদাভাবে গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু আমার কাছে গুঁড়োটা ছিল না, তাই আমি এখানে
এখানে গোটা গোটা ব্যবহার করে দিয়েছি। আপনাদের কাছে যেটা আছে আপনারা ওইভাবে ব্যবহার করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। এখন সবকিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে একটুখানি বাদামি রঙের করে নিব। পেঁয়াজটা তো অলরেডি অনেক পরিমাণের কালার চলে এসেছে, যাই হোক এখানে অনেক পরিমাণে সুন্দর লাগছে পেঁয়াজটাকে দেখতে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা এবং আদা বাটা। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো আদা রসুন ব্যবহার করবেন, আর প্রত্যেকটা মশলাই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, কারণ মাংস তো কম বেশি হতেই পারে। আমার মাংস কিন্তু অত বেশি ছিল না, অল্প কয়েক পিস মাংস ছিল যেগুলো আমি তাড়াহুড়ো করে রান্না করছি। যাই হোক সবকিছুকে একসঙ্গে নাড়াচাড়া করতে 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 আর তো আমার শেষ নেই, এগুলোকে খালি নাড়তেই থাকলাম আর আপনাদেরকে দেখালাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আপনারা কিন্তু অনায়াসে ফ্রিজে টমেটো ফ্রোজেন করে রাখতে পারেন। এটা হচ্ছে প্রথমে টমেটোগুলোকে ধুয়ে নিতে হবে, এরপর গোটা গোটা টমেটোকে একটা পলিথিনে দিয়ে এভাবে রেখে দিতে পারেন, এটাও কিন্তু অনেকটা ভালো থাকবে। আরেকটা সিস্টেম হচ্ছে টমেটোকে ব্লেন্ডারে জারে দিয়ে একেবারে পেস্ট করে নিতে হবে, সেগুলো একটা বক্সে করে রেখে দিবেন, সেগুলো কিন্তু একেবারে বছর জুড়ে খেতে পারবেন। আর যেটা আপনারা গোটা গোটা রাখবেন ওইটার খাওয়ার নিয়ম হচ্ছে 2 মিনিট আগে ফ্রিজ থেকে, যখনই আপনারা তরকারির সঙ্গে দিবেন তার 2 মিনিট আগে কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে পানিতে চুবিয়ে রাখবেন। এরপর একদম শক্ত শক্ত থাকতেই কিন্তু উপরের চামড়াটা খোসাটা ফেলে দিয়ে এরপর আপনারা এগুলোকে কুচি কুচি করে ব্যবহার করতে পারবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়ি এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো। আর এই মশলাগুলোকে কিন্তু কষাতে হবে, তার জন্য ভালোভাবে নাড়তে চাড়তে তো অবশ্যই হবে, পোড়া লেগে যাবে। তাই এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর মশলাটা যত বেশি কষবে অত বেশি মজা লাগবে খেতে। প্রত্যেকটা তরকারি কিন্তু ডিপেন্ড করে হচ্ছে রান্নার উপরে, যে আপনি কিভাবে কত ভালো পরিমাণ ভাবে রান্নাটা করতে পারছেন। এই শুধু বলে বেশি বেশি মশলা দিলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়, তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে, এটা কিন্তু একটা ভুল ধারণা। আপনি যদি তরকারি অনুযায়ী মশলাটা বেশি দিয়ে দেন, অনেক সময় হয় কি তরকারিটা তিতো হয়ে যায়, আবার অনেক সময় একটু অনেকটা ঝাল হয়ে যায় যে খাওয়ার মতো হয় না, কারণ মশলাতে কিন্তু অনেক পরিমাণের ঝাঁজ থাকে আর ওইটা কিন্তু ঝালে পরিণত হয়। এখানে সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করলাম আর অপেক্ষা করলাম যে বলক কখনো আসবে। এই তো কথা বলতে বলতে কিন্তু বলকও চলে এসেছে, পানি যতটুকু দিয়েছিলাম সেটাও কিন্তু কমে এসেছে। যাই হোক এখন কিন্তু সবকিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিব। এখানে ছিল দুটো লেগ পিস, যেগুলো ছিল অনেক বড় বড়, মুরগিটাও অনেক বেশি বড় ছিল। এই লেগ পিসটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু মুরগির মাংস চেয়েও মুরগির যে হাড়গুলো থাকে ওগুলো চাবাতে অনেক বেশি পছন্দ করি, ওটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। আপনারা যা বলবেন বলুন যে আমার মশলার পরিমাণটা কম হয়েছে, পেঁয়াজ কম দিয়েছি, তেল কম দিয়েছি, আমি যাই কম দিয়ে থাকি না কেন প্রথমবার রান্নাটা করলাম, কিন্তু আমার এই মানে মুরগির মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। মজাটার কারণ হচ্ছে আমি কিন্তু মশলাটা অনেকক্ষণ যাবৎ কষিয়েছি, আর মাংসটা দিয়েও কিন্তু অনেকক্ষণ মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। মাংসটাকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনাটা উঠিয়ে দেখলাম এখানে অনেকটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। মেহমান যেহেতু না বলে এসেছে, আরো এসেছে দেরি করে, তাই মেহমানকে দেরি করে খাবারটা দেওয়া হবে। তো দেরি হোক না কেন, আমি প্রথমবারের মতো মুরগির মাংস রান্না করছিলাম সেই দিন, তো আমার রান্নাটা তো মজা হতেই হবে। তো রান্নাটা মজা হওয়ার জন্য যা যা করতে হবে আমি কিন্তু এখানে সবকিছু করছিলাম। প্রথম কাজ ছিল আমার মশলাটাকে ভালোভাবে কষানো, সেটা তো আমি অবশ্যই করেছি। এরপর দ্বিতীয় কাজ ছিল হচ্ছে আমার মাংসটাকে কষানো মশলার সঙ্গে ভালোভাবে, সেটাও আমি যতটুকু পেরেছি করেছি, মানে হচ্ছে করার চেষ্টা করেছি। আর আমার ভিডিওতে আপনারা অনেকক্ষণ ধরে দেখবেন যে আমি মশলাটাকে কত পরিমাণে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়েছি। এখানে দেখুন তেলটা কিন্তু একবারে উপরে উপরে উঠে এসেছে। এখানে আমি অনেকবার ঢাকনা দিয়েছি, আবার ঢাকনাটা উঠিয়েছি। আমার এই মশলার কালার, মাংসের কালারটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি এটাকে কত ভালোভাবে কষানোর চেষ্টা করেছি। আমি এখানে মনে মনে ভাবছিলাম যে না, আমার যত দেরি হোক না কেন আমি কিন্তু এটা ভালো করার চেষ্টা করব অবশ্যই। রান্নাটা করছিলাম, এখানে অনেক ধোঁয়া উঠছিল। যাই হোক ধোঁয়া উঠলেও আপনাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আমি তো এখানে মাংসটা কষাতে কষাতে পুরো একেবারে হয়রান হয়ে গিয়েছি। আপনারা কারা কারা আমার মতো বাসায় মুরগির মাংসটা এভাবে রান্না করেন এবং মুরগির মাংসটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর আমার মুরগির মাংসটা দেখতে কেমন হয়েছে, এটার কালার কম্বিনেশন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কষানোর শেষ পর্যায়ে এখন আমি এটাকে পানি দিয়ে দিচ্ছি, কারণ আর বেশিক্ষণ ধরে যদি কষাতে যাই নিচে একেবারে পুড়ে যাবে আর খেতেই হবে না। তখন এটাকে মেহমানের সামনে দেওয়ার চেয়েও ভালো হবে এটাকে যদি আমি ফেলে দিই, কারণ অতি কোনো কিছু ভালো না। আর বেশি পরিমাণে যদি আমি কষাতে যাই এটা তো পুড়েই যাবে, তখন আর মেহমানের সামনে তো দেওয়া যাবে না। তাই একেবারে এখানে দিয়ে দিলাম পানি। আপনারা যাই বলবেন বলুন, আমার চেষ্টা তো একেবারে সাধ্য, কারণ আমি একেবারে মন মতো এই মাংসটাকে ভালোভাবে কষিয়েছি। 3-4 বারের মতো ঢাকনা দিয়েছি, উঠিয়েছি, নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন এটাকে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যেহেতু মশলাটা আশেপাশে লেগে আছে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম। আর এরপর দিয়ে দিব আমি ঢাকনা। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এই তো আমার মাংসের পানিটাতে বরফ চলে এসেছে। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর এত পরিমাণের ধোঁয়া উঠছিল যে ক্যামেরাতে কিছু দেখাই যাচ্ছিল না, সবকিছু একেবারে ধোঁয়ায় ভরে গিয়েছে। ধোঁয়া হয়েছে তো কি হয়েছে, আমার নাড়ানাড়ি তো বন্ধ নেই, ভিডিও তো করা বন্ধ নেই। এই ভিডিওটা কিন্তু আপনাদের দেখতেই হবে, দেখতে হবে, কারণ আমি এত কষ্ট করে ধোঁয়ার মধ্যে ভিডিও করেছি। যাই হোক, একটু নাড়াচাড়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর এখন হচ্ছে আবারও ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যত পরিমাণের পানি দিয়েছিলাম পানিটা কিন্তু কমে এসেছে। যাই হোক, এখনো কিন্তু ধোঁয়া উঠছে যেন এখানে আগুন ধরে গিয়েছে, এত পরিমাণের ধোঁয়া। এখানে কিন্তু মাংসটার বোঝা উচিত ছিল, কারণ আমি তাকে ভিডিও করছিলাম, তার এত ধোঁয়া ওঠা কিন্তু একেবারেই উচিত হয়নি। আমার ভিডিওতে কিন্তু অনেক রকমের ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, সেগুলো কিন্তু স্কিপ করবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।